শুরু করি। আজকে আমরা ফরেন্সিক মেডিসিনের ইন্ট্রোডাকশন ক্লাস। তো এখান থেকে আসলে কিছু জিনিস জানা লাগবে, যে জিনিসগুলো আসলে ভাইভাতে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না হইলেও আমাদের রিয়েল লাইফে দরকার। প্লাস এখান থেকে কিছু প্রশ্ন আছে যেগুলো রিটেনে আসে, ঠিক আছে, রিটেনে আসে এবং কিছু কিছু আইটেমের সময় এবং ভাইভা বোর্ডে খুব রেয়ার যে ধরে। বাট ফরেন্সিক মেডিসিনের ইন্ট্রোডাকশনের মধ্যে যদি আমি বলি, এখানে ফরেন্সিক মেডিসিন এই টপিক্সটার একটা ডেফিনেশন আছে এবং ফরেন্সিক মেডিসিনের ক্লাসিফিকেশান আছে, ফরেন্সিক মেডিসিনের কিছু ইম্পর্টেন্স। তো এই প্রত্যেকটা জিনিসই আমার রিটেন পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট এবং এটা ভাইভাতেও ফ্রিকোয়েন্টলি আস্ক করে। আর ফরেন্সিক মেডিসিনের একটা ইতিহাস আছে, যেটা আমরা বলি হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রি অফ ফরেন্সিক মেডিসিন। এটা আমাদের জন্য আবার একটু ইম্পর্টেন্ট, কারণ এই হিস্ট্রি অফ ফরেন্সিক মেডিসিন স্যাররা ধরেই নেয় যে এটা খুব কমন জিনিস এবং সহজ জিনিস এবং স্টুডেন্টরা পারবে। তো এই কারণেই এখানকার যে ছোটোখাটো একটা ইতিহাস আছে, এই ইতিহাসটা আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করব, যেখান থেকে হয়তো দু একটা প্রশ্ন আপনাদের চাইলে করতেও পারে, আবার না চাইলে স্কিপও করতে পারে। এখন এই ফরেন্সিক মেডিসিনের ফাদারকে, অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের একজন জনক থাকে, তো তাকে আমরা বলি ফাদার। সো ফাদার অফ ফরেন্সিক মেডিসিন ইনি হইল পাওলাস জেসিয়াস। এই বানানটা একটু কঠিন মনে হইতে পারে, বাট এই বানানটা জিজ্ঞেস করে মাঝে মাঝে, অনেক টিচার আছে এটা ধরে। তো পাওলাস জেসিয়াস, যেটা বলার কারণ হলো আমি যখন ফরেন্সিক মেডিসিনের প্রফেশনাল পরীক্ষা দিছি, আমার প্রথম কোশ্চেনটাই ছিল হু ইজ দ্য ফাদার অফ ফরেন্সিক মেডিসিন। যার কারণে আমি এইটা সবাই বলি যে একটু ছোটোখাটো হিস্ট্রি সম্পর্কে একটু জেনে রাখা ভালো, কারণ আমি যেহেতু পরীক্ষায় মানে প্রফের সময় আর কি ফেস করছি, সো হয়তো আপনাদের মধ্যে কেউ হয়তো করতেও পারে। তো ইনি হলো ফাদার অফ ফরেন্সিক মেডিসিন। আর আরেকটা আছে যে ফাদার অফ ফরেন্সিক মেডিসিন, এবং সেটা ওয়েস্টার্ন। আমরা যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কথা বলি, তো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর ওদের যে ফরেন্সিক মেডিসিন আছে, ওদের আবার ওয়েস্টার্ন মেডিসিন বা ওয়েস্টার্ন ফরেন্সিক মেডিসিনের যে ফাদার, তার নাম হলো হিপোক্রেটস, ঠিক আছে। তো ওরা হিপোক্রেটসকে ওয়েস্টার্ন ফরেন্সিক মেডিসিনের ফাদার বলে। এরপরে আরেকটা কিছু জিজ্ঞেস করে যে প্রথম ফরেন্সিক মেডিসিন মানে হলো, এর সাথে একটা কানেক্টেড আছে একটা ওয়ার্ড, সেটা হলো অটোপসি। আপনারা অটোপসি করবেন, আপনাদেরকে অটোপসি করে নেওয়ার জন্য লাশ কাটা ঘরে নিয়ে যাবে, সেখানে যেয়ে আপনারা প্র্যাকটিক্যালি বা ফেস টু ফেস দেখতে পারবেন যে কীভাবে অটোপসি করে। এবং নর্মালি সত্যি কথা বলতে গেলে এটার এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম মানুষেরই খারাপ হয়, কারণ একটা মানুষকে কাটা দেখবেন, সো বিষয়টা খুবই মানে ভীতিকর একটা ব্যাপার স্যাপার থাকে, সো অনেকে দেখেই অজ্ঞান হয়ে যায়। সেই অটোপসি কথাটা ফরেন্সিক মেডিসিনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তো এই প্রথম অটোপসি আসলে করা হয় কোথায়, এই প্রশ্নটা মাঝে মাঝে ভাই বোর্ডে জিজ্ঞেস করে। সো এই প্রথম অটোপসিটা করা হয় প্যারিস শহরে, অর্থাৎ ফ্রান্সের যে প্যারিসে করা হয়, এবং সেটা প্রথম জুডিশিয়াল পারপাসে, অর্থাৎ জুডিশিয়াল বলতে আর কি কোর্ট কাছারির যে জিনিসটা বোঝায় আর কি, অর্থাৎ প্রথম যে ব্যক্তির উপরে আপনার অটোপসি করা হয়, সেটা কোনো একটা কেস রিলেটেড কারণেই অটোপসিটা করা হয়েছিল, এবং সেটা প্যারিসে করা হয়। এবং সেটা কত সালে, সেটা হলো 1502 সালে। সো বহু বছর আগে, আজ থেকে প্রায় 500 বছর প্রায় হয়ে গেছে। তো 500 বছর আগের কাহিনী, 500 বছরেরও বেশি, এবং সেটা প্যারিসে, অর্থাৎ ফ্রান্সের যে প্যারিস, সেখানে হয়, এবং সেটা জুডিশিয়াল পারপাসে প্রথম অটোপসি করা হয়, এটা জিজ্ঞেস করে। এবং এই যে অটোপসি রিলেটেড কথাবার্তা, এটা প্রথম একটা বইয়ে প্রকাশিত হয়, ঠিক আছে, একটা বইয়ে প্রকাশিত হয়, যে বইটা পাবলিশড হয় ঠিক এটার 100 বছর পরে, 1602 সালে। অর্থাৎ অটোপসি রিলেটেড একটা বুক পাবলিশড হয়, এবং সেটা কত সালে, 1602 সালে। আর এই বইটা যে লিখছিলেন তিনি হলো একজন ইটালিয়ান রাইটার, অর্থাৎ ইটালিয়ান রাইটার, যার নাম হলো ফরচুনাটো ফেদেলি। আমরা একে ফিদেলও বলি, আবার ফিদেলেও বলি। আমাদের স্যার আবার কি ফিদেলে বলতো, তাই আমরা ফিদেলি বলি, কিন্তু আসলে ওর উচ্চারণটা হলো ফিদেল। তো ফরচুনাটো ফিদেল, ইনি হলো প্রথম ইটালিয়ান একজন ফিজিশিয়ান ছিলেন, একজন ডাক্তার। তিনি প্রথম এই অটোপসির উপর একটা বই লিখছিলেন, এবং সেই বইটা পাবলিশড হয় 1602 সালে। আর আমরা যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ আমাদের সাবকন্টিনেন্ট হলো ভারতীয় উপমহাদেশ, সো এইখানকার যে ফাদার অফ
ফরেন্সিক মেডিসিন, ফরেন্সিকের বা ফরেন্সিক মেডিসিনের যে ফাদার এই উপমহাদেশের, তার নাম হলো ডক্টর জয় সিং পি মোদি, নট বর্তমানের ইন্ডিয়ার মোদি সরকার, এনার নাম হলো ডক্টর জয় সিং পি মোদি। সো ইনাকে বলা হয় ইন্ডিয়ান ফরেন্সিক মেডিসিনের ফাদার। তো এইখানে আমি কয়েকটা কথা বলার রিজনটা হইলো এই হিস্ট্রি সম্পর্কে ফরেন্সিক মেডিসিনে খুব কমন যে ভাইবা বোর্ডে এখান থেকে 2-একটা প্রশ্ন করে বসে। তো এই জিনিসগুলো একটু জেনে রাখা ভালো, জানলে মানে কঠিন কিছু না, বাট হিস্ট্রি সম্পর্কে আপনি যদি একটু জানেন এবং যদি আপনার ফার্স্ট কোয়েশ্চেন এই জিনিসগুলোতে শুরু করে, সো আপনার একটা ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট হওয়ার একটা সুযোগ থাকে, যে না ধরে নেয় যে না স্টুডেন্টটা পড়াশোনা করছে বা ফরেন্সিক মেডিসিন সম্পর্কে সে কিছুটা হলেও জানে। সো এই হিস্ট্রিগুলো একটু জানবেন, অর্থাৎ ফরেন্সিক মেডিসিনের জনককে, ওয়েস্টার্ন ফরেন্সিক মেডিসিনের জনককে, অটোপসি কোথায় ফার্স্ট করা হয়, কত সালে করা হয়, অটোপসির উপরে প্রথম বইটা কত সালে প্রকাশিত হয় এবং রাইটারের নাম কি, এবং আমাদের ইন্ডিয়ান উপমহাদেশের যে ফরেন্সিক মেডিসিনের যে ফাদার তার নাম কি, এই জিনিসটুকু জানলেই মোটামুটি এনাফ। এর বাইরেও বিভিন্ন সময় আপনাদের কলেজের প্রফেসররা এর বাইরেও আরও অনেক ইনফরমেশান দিয়ে থাকে। যদি তারা কোনো ইনফরমেশান এক্সট্রা করে কোনো ইম্পর্টেন্স দিয়ে আপনাদেরকে পড়ায়, তাহলে আপনারা অবশ্যই সেটা আপনাদের কলেজের টিচারের জন্য পড়ে ফেলবেন, কারণ আপনাদের কলেজের টিচারদের কাছে আলটিমেটলি ভাইবা দেওয়া লাগবে। তো সো তারা যে বিষয়টা গুরুত্ব দিবে, তো সেই বিষয়টা আপনারা একটু পড়ে ফেলবেন। এরপরে যেটা নর্মালি লাগে সেটা হলো ফরেন্সিক মেডিসিন, এটার একটা ডেফিনেশন আছে। সো এই ডেফিনেশনটার উপরে আবার আসলে ভ্যারি করে, অর্থাৎ এক এক বইয়ে এক এক ধরনের ডেফিনেশন আছে। সো আমি আমার কলেজের ক্ষেত্রে বলতেছি, কারণ আমার টিচার যে এই ডেফিনেশনটা আমাদেরকে পড়াতো, আমি সেটাই আপনাদের বলতেছি। ডেফিনেশন আপনাদের কলেজের টিচাররা যদি আপনাদের লেকচারের সময় যদি ডেফিনেশন দিয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের কলেজের ডেফিনেশন অনুযায়ী বলবেন, আমার ডেফিনেশন অনুযায়ী বলার দরকার নেই। এখন যে ডেফিনেশনটা আমরা পড়তাম সেটা হলো ইট ইজ এ ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। সো এটা হলো প্রথম কথা, ইট ইজ এ ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। যেই সায়েন্স বা যেই ব্রাঞ্চের মধ্যে কী নিয়ে কথাবার্তা করা হয়, অর্থাৎ যেটা ডিলস উইথ, আমরা বলি যে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স দ্যাট ডিলস উইথ অ্যাপ্লিকেশান অফ মেডিকেল knowledge to aid the administration of justice। তো এটা হলো রেড্ডি স্যারের বইয়ের ডেফিনেশন। তো আমরা রেড্ডি স্যারের বই পড়তাম, আপনাদের কলেজে যেই রাইটারের বই ফলো করবে আপনারা সেই রাইটারের বইয়ের যে ডেফিনেশনটা আছে সেটা বলার চেষ্টা করবেন। সো এটা হলো ফরেন্সিক মেডিসিনের ডেফিনেশন, ইট ইজ এ ব্রাঞ্চ অফ medical science that deals with application of the medical knowledge to aid the administration of justice। তার মানে আমরা নর্মালি জাস্টিস ওয়ার্ডটা বলতেই বুঝাই যে কোনো মানে এটা কোর্ট কাছারির একটা ব্যাপার স্যাপার চলে আসে, যে কোর্টে যাওয়ার পরে আপনি জাস্টিস, অর্থাৎ আপনি আপনার কোনো একটা অপরাধের একটা উপযুক্ত শাস্তি বা উপযুক্ত ফলাফল পাচ্ছেন, এরকম একটা জিনিস বুঝায় আসলে আমরা জাস্টিস বলতে, যে কোন একটা দোষের সঠিক কারাদণ্ড দেওয়া হয়েছে, এরকম টাইপের কিছু আমরা জাস্টিস বলতে বোঝাই, যে আপনি কোনো একটা জিনিসের সঠিক ফলাফল পাইছেন আর কি। তো ফরেন্সিক মেডিসিনটা আসলে আমরা অন্যভাবে একটা নামে জানি, সেটা লিগাল মেডিসিন হিসেবে বলি, যে কেউ যখন দোষ করবে এবং সে দোষের কারণে যদি কোনো কারণে শাস্তি পায়, এবং আপনি যেহেতু একজন ডক্টর, সো আপনি ডক্টর হিসেবে আপনার ফরেন্সিক মেডিসিনটা জানা দরকার। অর্থাৎ এরপরে আমরা ডেফিনেশনের সাথে সাথে নর্মালি চলে আসে একটা কথা, যে ইম্পর্টেন্স অথবা এটার কী কী দরকার আছে আমাদের রিয়েল লাইফে। তো এটার আমরা বলি ইম্পর্টেন্স অথবা এইম অথবা অবজেক্টিভ। আপনারা যেটাই বলেন না কেন, দুইটাই রাইট, ইম্পর্টেন্স অথবা অবজেক্টিভ। তাহলে আমাদের জন্য বা একজন ডক্টর হিসেবে আপনার কেন ফরেন্সিক মেডিসিন পড়া দরকার? আপনি তো এই মেডিসিন বা এই সাবজেক্টটা স্কিপ করে যাইতে পারতেন, কিন্তু না, এই সাবজেক্টটা যদি আপনি স্কিপ করে যান, আপনি যদি কখনো মেডিকেল লাইনে ক্যারিয়ার করতে চান, বা আপনি যদি মনে করেন যে MBBS পাস করার পর আপনি ডাক্তারি করে বাংলাদেশে খাবেন, বা শুধু বাংলাদেশে না বিশ্বের যে কোনো দেশেই যান না কেন, আপনি এই লিগাল প্রসিডিওরগুলো সম্পর্কে আপনার জানা লাগবেই। কারণ কি করলে আপনার নামে কেস হইতে পারে বা আপনার নামে মামলা হইতে পারে, সেটা এই ফরেন্সিক মেডিসিন না পড়লে আপনি কখনোই জানতে পারবেন না। তার মানে ফরেন্সিক মেডিসিনটা হলো আপনার একটা সেফ গার্ড। আপনি এই সম্পর্কে যত বেশি জানবেন, আপনি তত সেফলি মেডিকেল প্রফেশনে বা মেডিসিন প্র্যাকটিস করতে পারবেন। তার মানে আপনি অবশ্যই সেফ জোনে না থাকলে আপনার নামে যে কোনো সময় কেস হইতে পারে, এবং আপনি যে কোনো সময় মামলা খেয়ে আপনাকে জেলে ঢুকাইতে পারে। তো
এটার কি কি অবজেক্টিভস আছে বা ইম্পর্টেন্স আছে, আমরা মোটা অক্ষরে 3টা অবজেক্টিভের কথা আমরা ফার্স্টে বলবো। যে এটা কি করে, অপিনিয়ন ইন কোর্ট অফ ল, তার মানে এটা আপনারা দিতেছে কিছু অপিনিয়ন অফ কোর্ট অফ ল। এরপরে আছে এটা হলো প্রফেশনাল সেফগার্ড, যেটা এইমাত্র বললাম যে প্রফেশনাল সেফগার্ড হিসেবে এটা আপনাকে হেল্প করতেছে। এরপরে আছে নো অ্যাবাউট দ্য কোড অফ কন্ডাক্ট। তাহলে এখানে কয়েকটা ওয়ার্ড আছে, যে এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবেন। একটা হলো ওপিনিয়ন, অর্থাৎ কোর্ট অফ ল, অর্থাৎ আপনার যদি কোনো কারণে আপনাকে কখনো কোনো কারণে যদি কোর্টে যেতে হয় এবং আপনি সেখানকার নিয়মকানুন সম্পর্কে যদি জানেন এবং আপনাকে কোন ব্যাপারে আপনাকে কোর্টে হাজিরা দিতে হইতেছে, সেই বিষয়ে আপনার অপিনিয়ন কেমন কি হওয়া উচিত বা হতে পারে, এই রিলেটেড যাবতীয় জিনিস আপনি ফরেন্সিক মেডিসিন সম্পর্কে পড়লে পরে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আপনি যে কোনো কারণে হয় আপনি আসামি হিসেবেও কোর্টে আপনাকে হাজিরা দিতে হতে পারে, অথবা আপনি একজন সাক্ষী হিসেবে অর্থাৎ স্পেশাল সাক্ষী হিসেবেও আপনি কিন্তু কখনো কোর্টে যাওয়া লাগতে পারে যদি আপনি সরকারি জব করেন। নর্মালি বিসিএস ক্যাডার হওয়ার পরে আপনাকে যে কোনো সময় কোর্ট থেকে ডাকতে পারে, হয় আসামি হিসেবে অথবা একজন স্পেশাল সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আপনাকে যে কোনো সময় কোর্টে ডাকতে পারে। তার মানে আপনি কোর্টের যদি নিয়মকানুন না জানেন, আপনি কোর্টে যে কোনো কারণে আপনার অপিনিয়ন শেয়ার করতে পারবেন না। আবার দেখা গেলে এমন কোনো অপিনিয়ন আপনি শেয়ার করতে পারেন যে অপিনিয়ন শেয়ার করার কারণে আপনি নিজেই দেখা গেলো ফেসে গেলেন, অথবা আপনার নামে কোনো একটা মামলা হয়ে গেল। সো আপনি কিভাবে কোন পরিস্থিতিতে কোর্টে যেয়ে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, সেটাই হলো অপিনিয়ন অফ দ্য কোর্ট অফ ল। এরপর আছে এটা হলো প্রফেশনাল সেফগার্ড। এখন প্রফেশনাল সেফগার্ড বলার রিজনটা হইল আপনি যে সেফলি মেডিসিন প্র্যাকটিস করতেছেন সেটা কখন করতে পারবেন, যদি আপনি ফরেন্সিক মেডিসিনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা থাকে, কিংবা আপনি জানেন যে কোনটা লিগাল কোনটা ইলিগাল, কোনটা করলে আপনার নামে কেস হইতে পারে আর কোনটা না করলে আপনি কেস থেকে বেঁচে যাবেন। সো এই জিনিসটা জানা খুবই 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 দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ আপনার একটা ভুলের কারণে আপনি জেল খাটবেন, আপনার একটা ভুলের কারণে আপনি যে কোনো জায়গায় মারধর খাইতে পারেন, এবং কি করলে আপনার নামে মামলা হইতে পারবে সেই জিনিসটা যদি আপনি না জেনে প্র্যাকটিস করেন, আপনি যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন। সো অবভিয়াসলি আপনি কোন সাবজেক্টে ক্যারিয়ার করতেছেন সেটার থেকেও বড় বিষয় হলো আপনি ফরেন্সিক মেডিসিন সম্পর্কে ক্লিয়ার নলেজ আপনার আছে কি না। যদি না থাকে আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ঝামেলায় পড়তে পারেন। এরপরে আছে নো অ্যাবাউট দ্য কোড অফ কন্ডাক্ট। এই যেই কথাটা বললাম এটাই, যে আপনি কী করলে আপনার নামে কেস হইতে পারে সেই জিনিসটা সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট ধারণা না থাকে, তাহলে আপনি যে কোনো সময় একটা ছোটোখাটো মিস্টেক করার কারণে দেখলে আপনি জানেনও না যে এই মিস্টেক করার কারণে আপনার নামে মামলা হইতে পারে। সো অবশ্যই কোড অফ কন্ডাক্ট সম্পর্কে আপনার ক্লিয়ার বা স্পষ্ট একটা ধারণা থাকা লাগবে। এটা হলো ফরেন্সিক মেডিসিনের বড় বড় মোটা দাগে 3টা ইম্পর্টেন্স, যেটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বা মেডিসিন প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনার যে কোনো সময় উপকার আসতে পারে বা দরকার লাগতে পারে। এই কারণে আমরা ফরেন্সিক মেডিসিনটাকে অনেক গুরুত্ব দেই, যে আপনি যাতে শান্তিপূর্ণভাবে এবং ঝামেলামুক্তভাবে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি মেডিসিন প্র্যাকটিস করতে পারেন, সেটা একজন ডক্টর হিসেবে বা একজন মেডিকেল পার্সন হিসেবে। সো এই হলো ইম্পর্টেন্স। এখন আসি আমরা এটার কিছু ব্রাঞ্চ রিলেটেড, অর্থাৎ ফরেন্সিক মেডিসিন এটার কী কী ব্রাঞ্চ আছে। তো এটার বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, প্রায় 12-13টার মতো ব্রাঞ্চ আছে। বিভিন্ন কলেজে 12টা বলে, বিভিন্ন কলেজে এটা 13টার মতো বলে আর কি। সো আমি একটু সংক্ষেপে এই ব্রাঞ্চগুলো সম্পর্কে একটু আলোচনা করি। সো ফরেন্সিক ব্যালিস্টিক্স, তো এখানে একটু, তো ফরেন্সিক ব্যালিস্টিক, এই ব্যালিস্টিক শব্দটা সবসময় মনে রাখবেন, যুদ্ধে যে আমরা ব্যালিস্টিক জিনিসপত্র ইউজ করি, অর্থাৎ ব্যালিস্টিক কথাবার্তাই হলো আর্ম রিলেটেড, অর্থাৎ যুদ্ধের যে সরঞ্জামগুলো আমরা ইউজ করি সেটাকে আমরা বলি ফায়ার আর্ম। ঠিক আছে, যে গোলা বারুদ যে জিনিসগুলো আমরা ইউজ করি সেটার আমরা বলি ব্যালিস্টিক। ঠিক আছে, তো এই ব্যালিস্টিক রিলেটেড কোনো প্রবলেম যদি কখনো অ্যারাইজ করে এবং এই রিলেটেড জিনিসপত্র এই ফরেন্সিক ব্যালিস্টিকের মধ্যে আলোচনা করা হয়, যেটা ফরেন্সিক মেডিসিনের একটা ব্রাঞ্চ। এখন প্রশ্ন আসতে পারে যে ফরেন্সিক ব্যালিস্টিক কেন ফরেন্সিক মেডিসিনের মধ্যে আসলো, প্রশ্ন এরকম আপনার মনে অ্যারাইজ করতেই পারে। এখন সাপোজ মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রাতের বেলা, কোনো একদল ডাকাত অথবা ছিনতাইকারী আপনার সামনে একটা গুলি তাক করে আপনাকে যা যা সব দিয়ে দেওয়ার জন্য আপনাকে বলতেছে। তার মানে এখন আপনার কাজ কি হবে, আপনি কি সব দিয়ে দেবেন নাকি ওইখান থেকে পালাবেন? এখন মনে করেন আপনি একটু সাহস দেখায় পালাইতে গেলেন আর ক্রিমিনালটা আপনার গুলি করে বসলো। তো এই যে গুলি করে বসলো, এখন গুলিটা আপনার
কোনো কারণে এমন একটা জায়গায় লাগলো যে আপনি মারা যান নাই বা মারাও যাইতে পারেন। এখন এই রকম অবস্থায় আপনাকে একজন ধরে নিয়ে হাসপাতালে এসে ভর্তি করলো বা আপনাকে ইমার্জেন্সিতে নিয়ে আসলো। তো যখন আপনাকে এইরকম পরিস্থিতিতে আপনাকে ইমার্জেন্সিতে নিয়ে আসবে, তখন আপনার ফার্স্ট কী কাজ হবে? তো ফার্স্ট কী কাজ হবে যে আপনি ফরেন্সিক ব্যালিস্টিক এই রিলেটেড জিনিসপত্র কেন আপনার জানা লাগতেছে? এই কারণেই যে ফায়ার অ্যালার্ম রিলেটেড কোনো ইনজুরি নিয়ে যদি কোনো একজন মানুষ ইমার্জেন্সিতে আসে, আপনি একজন ইমার্জেন্সিতে মনে করেন ইমার্জেন্সিতে ডিউটিরত ডাক্তার হিসেবে ডিউটি করতেছেন, হঠাৎ করে দেখলেন যে একটা পেশেন্ট আসছে যে ছিনতাইকারীর কবলে পড়ছিল, তার গুলি করা হয়েছে এবং গুলিটা তার যে কোনো জায়গায় লাগতে পারে এবং সে গুলি খাওয়ার পরে বেঁচেও থাকতে পারে, মারাও যেতে পারে, কারণ ডেড বডি হিসেবেও সে আপনাকে তাকে কেউ কলেজে নিয়ে মানে হাসপাতালে নিয়ে আসতে পারে অথবা বেঁচে আছে এরকম কন্ডিশনে নিয়ে আসতে পারে। সো এই সব কেস নর্মালি পুলিশ কেস হয়ে থাকে। তো দেখবেন যে বিভিন্ন কেস যখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে, ইমার্জেন্সি ডিউটিরত ডক্টর বলে যে পুলিশ না আসা পর্যন্ত আমরা পেশেন্টের গায়ে হাত দিব না। কারণ এই জিনিসটা একটু আমি কথা বলে আসছি যে কোড অফ কন্ডাক্ট এবং প্রফেশনাল সেফগার্ড, এই জিনিসগুলো সম্পর্কে যখন জানবেন তখন আপনাদের মনে হবে যে কোন জিনিসটা করলে আপনি কেস খাইতে পারেন আর কোন জিনিসটা না করলে আপনি সেফ থাকবেন। তো এইরকম কিছু কিছু ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চের কেসগুলা নিয়ে আসলে আপনি যদি প্রাথমিকভাবে চিকিৎসা দেন এবং যদি আপনি বাঁচানোর উদ্দেশ্যেই চিকিৎসা দিলেন বাট পেশেন্টটা মারা গেল, আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নাই, তখন পেশেন্ট পার্টির যে কেউ আপনাকে বলে বসতে পারে বা এটা কিন্তু লিগাল হইতে তখন বলে বসবে যে আমরা পেশেন্টকে নিয়ে আসছিলাম, সে তখন বেঁচে ছিল, ডাক্তার ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলছে। এই রকম কেস বাংলাদেশে খুব সহজে অহরহ ঘটতেছে। সো যেহেতু এই জিনিসগুলা এই ফরেন্সিক ব্যালিস্টিকের ক্ষেত্রে হইতে পারে, কারণ একটা গুলি খাওয়া পেশেন্ট ইনস্ট্যান্ট যখন আসবে তখন হয়তো সে বেঁচে ছিল, কিন্তু আপনি ট্রিটমেন্ট চলাকালীন পুলিশ ভেরিফিকেশন ছাড়া বা পুলিশের উপস্থিতি ছাড়া যখন শুরু করবেন তাহলে পেশেন্টটা মারা গেল, তখন কিন্তু আপনি কেস খেয়ে যাবেন। তখন আপনাকে ওই পেশেন্ট মেরে ফেলার দায়ে আপনাকে কিন্তু লিগ্যাল ওয়েতে আপনাকে কিন্তু যে কোনো সময় ফাঁসিয়ে দিতে পারে লোকজন। এই কারণে ফরেন্সিক ব্যালিস্টিকের জিনিসপত্র আমাদের জেনে রাখা ভালো। এরপর আছে ফরেন্সিক ক্রিমিনোলজি। এখন অবশ্যই ফরেন্সিক ক্রিমিনোলজি এটা ক্রাইম বা ক্রিমিনাল এদেরকে নিয়ে আসলে এটা কথাবার্তা বলে যে কোনটাকে আমরা বলি ক্রাইম আর কোনটা করলে কোনো মানুষকে আমরা ক্রিমিনাল বলতে পারি, এই জিনিসটা আমরা ফরেন্সিক ক্রিমিনোলজির মধ্যে নর্মালি আলোচনা করি। এরপরে আছে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন। এই ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনের মধ্যে আসলে বলা যায় যে এই যত ধরনের ব্রাঞ্চ আছে সবই আমার এই ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনের অন্তর্ভুক্ত চলে আসে। আমরা এইটা হলো বলি একদম এক নম্বরে বলি আর কি, ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন। সো এটা আমরা পরে না বলি, এটা ফার্স্টে বলবো, তারপরে আমরা ব্রাঞ্চগুলোর নাম বলি। এরপরে আছে ফরেন্সিক ড্যাকটাইলোগ্রাফি। এখন এই ফরেন্সিক ড্যাকটাইলোগ্রাফির মধ্যে আসলে কী নিয়ে আলোচনা করা হয়? ড্যাকটাইলোগ্রাফি নামটা একটু মনে রাখবেন, এই ওয়ার্ডটা ফিঙ্গারপ্রিন্টের সাথে রিলেটেড, ফিঙ্গারপ্রিন্টের সাথে রিলেটেড। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই ইন্ডিয়ান একটা সিরিয়াল দেখছেন সিআইডি, তো এই সিআইডি সিরিয়ালের মধ্যে দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট কীভাবে কালেক্ট করে, কীভাবে একটা ফিঙ্গারপ্রিন্ট থেকে আসামিরা সাসপেক্ট করে, কীভাবে একটা ফিঙ্গারপ্রিন্ট থেকে যে ক্রিমিনাল তাকে ধরে। সো এই ফিঙ্গারপ্রিন্ট রিলেটেড জিনিসপত্র এই ফরেন্সিক ড্যাকটাইলোগ্রাফি এটার মধ্যে আলোচনা করা হয়। এরপর আছে ফরেন্সিক অবস্ট্রেকটিক। এখন মনে প্রশ্ন আসতে পারে এই অবস্ট্রেকটিক তো ফাইনাল ইয়ারের একটা সাবজেক্ট, গাইনিয়ান অবস, তো এই ফরেন্সিক অবস্ট্রেকটিক আবার কী জিনিস? এখন ফরেন্সিক অবস্ট্রেকটিক জিনিসটা হইলো এগুলো আপনারা আমাদের দেশের থেকে বাইরের দেশে খুব কমনলি দেখতে পারবেন যে কেউ কাকে ফাঁসানোর উদ্দেশ্যে, হাজব্যান্ড ওয়াইফরে ফাঁসানোর উদ্দেশ্যে অথবা একজন আনমেরিড পারসন একজন ধনকুককে ফাঁসানোর উদ্দেশ্যে দেখবেন এরকম করে থাকে। এখন কী করে? এসে বলবে যে অমুক একটা প্রেগনেন্ট মহিলা আসলো, এসে বললো একজন নির্দোষ ব্যক্তিকে বলে বসলো যে এই বাচ্চার বাবা উনি। এখন সে দাবি করতেই পারে বা কোনো একজন ব্যক্তিকে ফাঁসানোর উদ্দেশ্যে এরকম দাবি করতেই পারে, কিন্তু একজন মহিলার পেটে যে বাচ্চাটা আছে ওই বাচ্চার অ্যাকচুয়াল পিতা কে সেটা আমি কি করে বুঝবো? সেটা বুঝতে হলে এই ফরেন্সিক অবস্টেট্রিক সম্পর্কে আমার জানতে লাগবে। এর পাশাপাশি তো এটা তো গেল নর্মাল একটা কেস। এখন লিগাল হয়ে ইলিগাল হয়ে তো হইতে পারে। ধরেন কেউ কোনো অনৈতিক কাজ করে প্রেগনেন্ট হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে সে বাচ্চাটাকে নষ্ট করতে চায়, অর্থাৎ অ্যাবর্শন করতে চায়, এবং সে অ্যাবর্শন করতে গেলেও সেটা লিগাল হইতে হইতে পারে, ইলিগাল হইতেও হইতে পারে। এখন কোনটা লিগাল হইতে অ্যাবর্শন করছে আর কোনটা ইলিগাল হইতে অ্যাবর্শন করছে এবং কোনটার আউটপুট কেমন হইতে পারে, কি দেখে বুঝবেন যে এটা লিগাল অ্যাবর্শন নাকি ইলিগাল অ্যাবর্শন? আবার দেখা যাবে অ্যাবর্শন করতে যায় যে মা সে মারাও যেতে পারে এবং ওই মা মারা যাওয়ার পেছনে আর একজনের হাত থাকতে পারে। দেখা গেল সে বাচ্চা নিতে চায় না কিংবা
কোনো অনৈতিক কাজের কারণে দেখা গেলো সে প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চাটাকে নষ্ট করার উদ্দেশ্যে দেখা গেলো ফোর্স করতে যে মেরে ফেলছে, এরকম অনেক ধরনের কেস আমাদের রিয়েল লাইফে ফেস হইতে পারে। তো এই যাবতীয় জিনিসগুলো এই ফরেন্সিক অবস্টেট্রিক্সের মধ্যে আলোচনা করা হয়, যেখানে অ্যাবর্শন, তারপরে বাচ্চা কাচ্চার ব্যাপার স্যাপার নিয়ে, কে প্রেগনেন্ট বা কার কারণে প্রেগনেন্ট হয়েছে, এরকম যাবতীয় জিনিসগুলো সবই ফরেন্সিক অবস্টেট্রির মধ্যে আলোচনা করা হয়। এরপর হচ্ছে ফরেন্সিক অডন্টোলজি। এখন এই ফরেন্সিক অডন্টোলজি জিনিসটা কি? এখন ফরেন্সিক অডন্টোলজিটা হলো স্টাডি অফ টিথ। অডন্টোলজি কথাটা আসতেছে কিসের সাথে? টিথ, অর্থাৎ দাঁত রিলেটেড জিনিসপত্রের সাথে। এখন মনে মনে প্রশ্ন আসতে পারে দাঁত রিলেটেড জিনিসপত্রের সাথে কি? এখন এইগুলো নর্মালি রেপ ভিকটিম এক্সামিনেশনের সময় বেশি উপকারে আসে বা বেশি হেল্পফুল হয়। সো রেপ ভিকটিম এক্সামিনেশনের সময় দেখা যায় যে ফিমেল যে ইয়ে থাকে, অর্থাৎ যে ভিকটিম থাকে, ফিমেল ভিকটিমদের ক্ষেত্রে নর্মালি অবশ্যই ফিমেলদের ক্ষেত্রে রেপটা হয়। সো ফিমেল ভিকটিমের ক্ষেত্রে আমরা বিভিন্ন জিনিস দেখি। ফিমেল ভিকটিমের ক্ষেত্রে আমরা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক দেখি, এবং তার শরীরে বিভিন্ন মার্ক দেখি, আঘাতের কোনো ক্ষত আছে কিনা দেখি, এবং কোনো বাইটের মার্ক আছে কিনা, কোনো বাইট বা কামড়ের কোনো দাগ আছে কিনা। এই কামড়ের দাগ যদি কোনো কারণে থাকে, বাইট মার্ক থাকে, এই বাইট মার্ককে আমরা কী কী দেখি? অর্থাৎ দাঁতের সংখ্যা দেখি, নাম্বার অফ টিথ, কারণ যেখানে কামড়টা দেওয়া হয় স্কিনের উপর দেখবেন দাঁতের একটা দাগ বসে যায়। এখন ওই দাঁতের কাউন্ট আমরা করতে পারি। এটা টিথ বা অডন্টোলজিতে ওই জিনিসটাই আলোচনা করা হয় যে স্কিনের উপর যে দাঁতের দাগটা পড়ছে, এখন এই দাঁতেরও কিন্তু অ্যানাটমিক্যাল চেঞ্জ হয়। বাচ্চাদের দাঁতের কামড় বা বাচ্চাদের দাঁতের শেপ বা সাইজ একরকম হয়, অ্যাডাল্টদের ক্ষেত্রে একরকম হয়, মেল ফিমেলের ক্ষেত্রেও কিছুটা সাসপেক্ট করা যায়। তো এখন ওই দাঁতের নাম্বার, দাঁতের কাউন্ট, দাঁতের সাইজ, এইগুলা দেখেও আমরা কি করতে পারি? সাসপেক্ট করতে পারি, বা ক্রিমিনালকে ধরার উদ্দেশ্যে এগুলো আমরা আলোচনা করতে পারি বা আমরা ইউজ করতে পারি যেই ভিকটিম তার শরীরের উপরে এই বাইটিং মার্ক দেখে। সেটা আমরা বলি ফরেন্সিক অডন্টোলজির মধ্যে এই জিনিসগুলো নিয়েও আলোচনা করা হয়। এরপরে আছে ফরেন্সিক অস্টিওলজি। এখন ফরেন্সিক অস্টিওলজিটা হলো, অস্টিও মানেই তো জানেন যে সবাই এটা বোনস, তাহলে হাড্ডি গুড্ডি রিলেটেড জিনিসপত্র। তাহলে ফরেন্সিক অস্টিওলজি আমরা কী করে বুঝবো বা এটা আমাদের কখন দরকার? তো মনে করেন একটা পেশেন্ট না, ধরেন আপনি একটা লাশ খুঁজে পাইলেন, তো লাশটা কেমন? একদম পুড়ে গেছে। লাশটাকে প্রথমে মানুষটা জ্যান্ত ছিল, তাকে মেরে ফেলার পরে মনে করেন পেট্রোল বা কেরোসিন দিয়ে কোনো একটা নিরিবিলি জায়গায় মানে মানুষটাকে একদম পোড়ায় ফেলছে। এখন মানুষটা একদম পুড়ে গেছে, তার শরীরে আর কিছুই নেই, মানে মাংস টাংস মনে করেন সব পুড়ে টুড়ে গেছে, এখন শুধু কঙ্কালটা অবশিষ্ট আছে। এখন কোনো পুলিশ বা এরকমভাবে কোনো আইনজীবী বা আইনের লোক যে এটা সাসপেক্ট করছে বা ধরছে বা পাইছে, এটা পাওয়ার পর এটা আপনার কাছে নিয়ে আসলো, যে হাড্ডি গুড্ডি নিয়ে আসলো, এখন সাসপেক্ট করেন এটা মেয়ে নাকি ছেলে বা এটার বয়স কত, সব কিছু এখন আপনাকে ল্যাবে বসে এটা বের করতে হবে যে এই যে যার লাশটা পাওয়া গেছে সে আসলে কে। এখন ওই মানুষটাকে সাসপেক্ট করার জন্য আমরা ফরেন্সিক অস্টিওলজির সাহায্য নেই, কারণ তো তার গায়ের চামড়াটা আমরা মাসেল টাসেল সব তো পুড়ে গেছে, আছে কি শুধুমাত্র হাড্ডি গুড্ডিগুলো পড়ে আছে। এখন ওই হাড্ডি এক্সামিনেশন করে আমরা বুঝতে পারি এটা কত বছরের, এটা মেয়ে নাকি ছেলে, এবং এটা কতদিন আগে পড়ানো হয়েছে, এবং কিভাবে পড়ানো হয়েছে, কি দিয়ে পড়ানো হয়েছে, এটা কি অ্যাক্সিডেন্টাল নাকি এটা কোনো সুইসাইডাল নাকি কোনো খুন, এই সব জিনিসই আমরা অস্টিওলজি বা হাড্ডি গুড্ডির দিকে ওইগুলোর আমরা এক্সামিনেশন করে বের করতে পারি যে মানুষটা কে বা কত বছর বয়স, মেয়ে না ছেলে, কীভাবে মারা গেছে, এটার হিস্ট্রি আমরা ফরেন্সিক অস্টিওলজির মধ্যে আলোচনা করি। এরপর হচ্ছে ফরেন্সিক প্যাথোলজি। এখন এই প্যাথোলজির ক্ষেত্রে আমরা এটা কী কারণে রাখবে, কোনো একটা মানুষ কোনো একটা কারণে মারা গেছে, আমরা ফার্স্টে সাসপেক্ট করছিলাম যে পেশেন্টটা হয়তো বা মানুষটা হয়তো এমনিই মারা গেছে, শারীরিক অসুস্থতার কারণে মারা গেছে, কিন্তু এমনও তো হইতে পারে সে কোনো পয়জনের শিকার হয়েছে, পয়জন দেওয়ার কারণে তার প্যাথোলজি হয়েছে, কোনো একটা প্যাথোলজি অ্যারাইজ করছে, ওই প্যাথোলজি থেকে কোনো একটা অর্গান ফেল করছে, অর্গান ফেল করার পরে সে মারা গেছে। অর্থাৎ সুস্থ স্বাভাবিক মানুষ ছিল, কোনো একটা টক্সিন বা কোনো একটা প্যাথোলজি দেওয়ার কারণে বা প্যাথোজেন তার শরীরে ইন্ট্রোডিউস করার কারণে সেখান থেকে কোনো একটা প্যাথোলজি জেনারেট করছে, সেই প্যাথোলজির কারণে পেশেন্টটা মারা গেছে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা ফরেন্সিক প্যাথোলজির মধ্যে আলোচনা করি। এরপর হচ্ছে ফরেন্সিক সাইকিয়াট্রি। তো ফরেন্সিক সাইকিয়াট্রির মধ্যে হলো সাইকোলজিক্যাল জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়। এখন বিভিন্ন রকম সাইকোলজিক্যাল পেশেন্টের কেস আপনারা দেখতে পারবেন, ওই যে কেডি পাঠক নামে একটা সিরিয়াল পাওয়া যায়, সিরিয়াল ছিল, ওই সিরিয়ালে এরকম দেখবেন যে সাইকিয়াট্রি। এখন এটাও লিগ্যাল পারপোসে আমরা সাইকিয়াট্রির পেশেন্টগুলোদের ক্ষেত্রে বিশেষ মাপ থাকে যে কোনো অ্যাডাল্ট পারসন যদি মেন্টালি আনস্টেবল থাকে,
এবং আনস্টেবল থাকা অবস্থায় যদি সে কোনো ক্রাইম করে বা কাউকে খুন করে তাহলে তাকে কখনো দোষ দেওয়া হয় না। এটা কিন্তু ফরেন্সিক মেডিসিনের মধ্যে পড়তে গেলে পাবেন যে কোনো কারণে যদি মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তি যদি খুন করে তাহলে তাকে কখনো নর্মাল মানুষের ক্ষেত্রে যে শাস্তি দেওয়া হতো তার ক্ষেত্রে সেইটা দেওয়া হয় না। কারণ প্রথম কথায় আসে যে সে মানসিকভাবে বেকারগ্রস্ত বা মানসিকভাবে ভারসাম্যহীন। তো সে কী করতেছে সেই সম্পর্কে তার পারিপার্শ্বিক অবস্থার উপরে তার কোনো জ্ঞান নেই বা জ্ঞান বা ওই রকম কোনো বোধ নাই। তো সে যে ভুল করতেছে সেটা যে লিগাল না ইলিগাল সেই বোধটুকুই তার নাই, তো তাকে আমরা কি শাস্তি দিব? সো এই ক্ষেত্রে আমাদের এই সাইকিয়াট্রির বিষয়টা আমাদের দরকার, যে কোনো মানুষ খুন করার পরে সে কি ভং ধরতেছে বা মানে শাস্তেছে যে সে একজন সাইকিয়াট্রি পেশেন্ট বা সে সাইকোলজিক্যালি আনএবল বা সে মানে সাইকোলজিক্যালি সে মানে অ্যাবনর্মাল কিনা। এরকম অনেকে দেখবেন যে মানে ক্রাইম করার পরে ভং ধরে, সে বোঝাইতে চায় যে সে মানে সুস্থ স্বাভাবিক না। তো এই জিনিসটা কিভাবে আমি ডিফারেন্সিয়েট করব যে মানুষটা আসলে সুস্থ নাকি আসলে সাইকোলজিক্যালি অসুস্থ, এই জিনিসগুলা ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের ফরেন্সিক সাইকিয়াট্রি খুব দরকার এবং সেটা ফরেন্সিক মেডিসিনে খুবই খুবই ইম্পর্টেন্ট ফর সাসপেক্ট দ্য অ্যাকচুয়াল ক্রিমিনাল। এরপর আছে ফরেন্সিক রেডিওলজি। তো ফরেন্সিক রেডিওলজিটা আমাদের রেডিওলজি জিনিসগুলো আসলে রেডিওলজির কথাবার্তার সাথে এক্স রে রিলেটেড জিনিসপত্রগুলো আসে। এখন এই এক্স রেও আমাদের এই ক্রিমিনাল সাসপেক্ট করার ক্ষেত্রে দরকার হতে পারে, কারণ এখানে বিভিন্ন রকম রেডিয়েশনের কারণে হতে পারে বা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স কারোর বডিতে কেউ অ্যাক্সিডেন্টালি বা কেউ ইন্টেনশনালি ইন্ট্রোডিউস করে দিতে পারে, বা আমরা বিভিন্ন রকম এক্স রে এক্সামিনেশন করেও কিন্তু আমরা সাসপেক্ট করতে পারি। এটা হলো রেডিওলজির মধ্যে আমরা নর্মালি বলি। এরপর আছে ফরেন্সিক সেরোলজি। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ফরেন্সিক সেরোলজি জিনিসটা। সেরোলজি মানে হইল হিউম্যান বডির কোনো একটা কন্টেন্ট। এখন কন্টেন্ট কী টাইপের কন্টেন্ট হইতে পারে, সেটা সেলুলার কন্টেন্ট হইতে পারে, হইতে পারে সেটা স্যালাইভা হইতে পারে ব্লাড বা কোনো ব্লাড কন্টেন্ট, হতে পারে সেটা সিমেন, যদি হয় সেটা রেপ ভিকটিম এক্সামিনেশন ক্ষেত্রে হয় তখন সিমেন্টটা আমাদের সেরোলজিক্যাল পারপাস আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো আবার কিছু থাকে সেমিনাল ফ্লুইড থাকতে পারে এবং কোনো সেরাম থাকতে পারে। সো এই জিনিসগুলো অর্থাৎ সেরোলজির মধ্যে ব্লাড অথবা ব্লাড কন্টেন্ট, সেরাম, এরপর আসতে পারে সিমেন এবং কোনো বডি ফ্লুইড, যে কোনো ধরনের বডি ফ্লুইড আমরা ইউজ করতে পারি। এখন বডি ফ্লুইডের মধ্যে যেমন ধরেন স্যালাইভা, ঠিক আছে, কাফ, তারপরে কোনো সোয়েট, ঘাম, এই জিনিসগুলো কিন্তু সেরোলজির মধ্যে আসবে। এখন এই জিনিসগুলো কেন দরকার? ধরেন কেউ একজন খুন করছে, খুন করার সময় ধরেন যাকে খুন করার উদ্দেশ্যে সে অ্যাপ্রোচ করছিল তাদের দুজনের মধ্যে করেন ধরেন মুখোমুখি কোনো ফাইট হয়েছে, যাতে দুইজনই রক্তাক্ত হয়েছে বা রক্তক্ষরণ হয়েছে। এখন যে মেরে ফেলছে, ধরেন কোনো একজন পার্সনকে মেরে ফেলছে, কিন্তু মেরে ফেলার আগে দুইজনেরই রক্তাক্ত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এখন যে ক্রিমিনাল তারও মনে করেন ওই স্পটে রক্ত পাওয়া গেছে, আর যে মারা গেছে তার রক্তটাও পাওয়া গেছে। এই রক্তটা আমরা অ্যানালাইসিস করে ক্রিমিনাল এবং কে যার সাথে ক্রাইমটা হয়েছে দুইজনকে আমরা আলাদা শেয়ার করতে পারি, কারণ ব্লাড অবশ্যই কন্টেন্ট দুজনের ক্ষেত্রে ডিফারেন্ট হইতেই পারে। এরপর আমরা সেরাম অ্যানালাইসিস করতে পারি, সিমেন অ্যানালাইসিস করতে পারি। রেপ ভিকটিম এক্সামিনেশনের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস খুব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে রেপ ভিকটিম এক্সামিনেশনের বডি থেকে আমরা সিমেন কালেক্ট করি এবং সিমেন এক্সামিনেশন করেও আমরা সাসপেক্ট করতে পারি। এর হচ্ছে বডি ফ্লুইড, স্যালাইভা, কাফ, সোয়েট, এইগুলো আমরা এক্সামিনেশন করে ক্রিমিনাল সাসপেক্ট করতে পারি বা আমরা এই জিনিসগুলো ইউজ করি আর কি। এরপর আছে ফরেন্সিক থানাটোলজি। ফরেন্সিক থানাটোলজির মধ্যে আমরা কি আসলে এখানে আলোচনা করি? এখানে মেডিকেল এবং লিগাল অ্যাসপেক্ট অফ দ্য ডেথ। থানাটোলজির মধ্যে আমরা মেডিকেল এবং লিগাল অ্যাসপেক্ট অফ ডেথ সম্পর্কে আলোচনা করি, যে সে কীভাবে মারা গেছে, কী কারণে মারা গেছে, এটা হলো মেডিকেল অ্যাসপেক্ট। আর লিগাল অ্যাসপেক্ট কি, যে সে কি স্বাভাবিকভাবে মারা গেছে নাকি তাকে কেউ মেরে ফেলছে, এগুলো তখন আসলে লিগাল অ্যাসপেক্ট। অর্থাৎ থানাটোলজি দুইভাবেই কাজ করতেছে, একটা হলো মেডিকেল পারপাসে আমি এটা ল্যাবে ডায়াগনোসিস করে সব বের করতেছি বা পরীক্ষা নিরীক্ষা করে বের করতেছি যে তার মৃত্যুর কারণ কি, এবং লিগাল ওয়েতেও আমরা এটা বের করতেছি যে তাকে কি কেউ মানে ইলিগাল ওয়েতে মেরে ফেলছে নাকি সে এমনি এমনিই মারা গেছে, নাকি সে স্বেচ্ছায় মারা গেছে। এমন অনেক কেসই আসে যে বোঝা যায় না যে পেশেন্ট কি ইচ্ছা করে মৃত্যুবরণ করছে, এটা কি সুইসাইডাল কেস নাকি হোমিসাইডাল কেস নাকি অ্যাক্সিডেন্টাল কেস। তো এই কেসগুলা আসলে ফরেন্সিক থানাটোলজির মধ্যে খুব ভালোভাবে এটা ডিফারেন্সিয়েট করা যায়। এরপরে একটা আছে ফরেন্সিক টক্সিকোলজি, খুব 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফরেন্সিক টক্সিকোলজি। টক্সিকোলজি জিনিসটার সাথে যখনই আসবে সেটা হলো টক্সিন।
কোনো এক ধরনের টক্সিন দিয়ে কোনো পেশেন্ট মারা গেছে, সেটা তিনভাবে হইতে পারে। সেটা অ্যাক্সিডেন্টাল, কে একজন ভুল করে কোনো টক্সিন খেয়ে ফেলছে, মারা গেছে। এরপরে হইতে পারে হোমিসাইডাল, অর্থাৎ সে নিজে নিজেই খেয়েছে মরে যাওয়ার জন্য, অর্থাৎ সুইসাইড করার উদ্দেশ্যে। হোমিসাইডালটা হইল কেউ কাউকে মেরে ফেলছে আর কি, অর্থাৎ কেউ কাউকে বিষ খাইয়ে বা কোনো টক্সিন দিয়ে খাবারের সাথে মিক্স করে মেরে ফেলছে, এটাকে আমরা বলি হোমিসাইডাল। আর একটা হলো সুইসাইডাল জিনিসটা হলো কেউ আত্মহত্যা করার উদ্দেশ্যে কোনো টক্সিন খেয়ে যদি মারা যায় তখন সেটা আমরা বলি সুইসাইডাল। এই 3 ধরনের কারণেই কিন্তু কোনো টক্সিন খেয়ে একজন মানুষ মারা যেতে পারে। তো এই টক্সিন কিভাবে খেলো বা কোন টক্সিনের কারণে পেশেন্ট মারা গেল, এই যাবতীয় জিনিসগুলো এই ফরেন্সিক টক্সিকোলজির মধ্যে আলোচনা করা হয়। এবং এটা নিয়ে কিন্তু ফরেন্সিক মেডিসিনে একটা বিস্তর একটা চ্যাপ্টার আছে, আমরা আলোচনা করব, এবং সেটা লাস্টের দিকে আছে। তো আমরা ফরেন্সিক টক্সিকোলজি নিয়ে শেষের দিকে আমরা আলোচনা করব। এই হলো ফরেন্সিক মেডিসিনের কয়েকটা ব্রাঞ্চ বা মেজর কয়েকটা ব্রাঞ্চ, এবং এই ব্রাঞ্চগুলোর মধ্যে কোন ব্রাঞ্চে কী কী নিয়ে আলোচনা করা হয় এই জিনিসগুলো ভাইভাতে জিজ্ঞেস করে, এই ব্রাঞ্চগুলোর নাম জিজ্ঞেস করার পর কোন ব্রাঞ্চে আমরা কী নিয়ে আলোচনা করি, কেন করি, আমি যেভাবে বললাম এটা নর্মাল বোঝানোর উদ্দেশ্যে বলছি। আপনারা বই থেকে বা গাইড থেকে আর একটু ডিটেলস পড়ে নেবেন, ডিটেলস পড়া লাগবে না, এই জিনিসগুলো ওখানে আসলে ইংলিশে লেখা আছে। তো এই জিনিসটা বুঝলে পারো, ওই জিনিসটা রিডিং পড়লে বুঝতে পারবেন যে আসলে কোন ব্রাঞ্চে কী নিয়ে আলোচনা করা হয়, কেন এই ব্রাঞ্চগুলো আমাদের জানা দরকার, এই জিনিসগুলো কিন্তু এখানে বুঝবেন। এরপরে আছে ফরেন্সিক এরপরে আছে আমাদের আরেকটা টপিকস আছে, সেটা হলো মেডিকেল জুরিসপ্রুডেন্স। এখন হোয়াট ইজ মেডিকেল জুরিসপ্রুডেন্স? এখন মেডিকেল, আমরা সব কিছুই মেডিকেল ওয়েতে আগাইতেছি, মানে আমরা যা পড়তেছি সেটা মেডিকেল পারপাসে। একজন ডক্টর হিসেবে আপনি কীভাবে এই জিনিসগুলোর সাথে ফেস করবেন, এই কারণে আমরা মেডিকেল পারপাসে আগাইতেছি। কিন্তু এখানে যে জুরিসপ্রুডেন্ট ওয়ার্ডটা আছে, এই জুরিসপ্রুডেন্স কথাটার মানে কি? এই জুরিসপ্রুডেন্স কথাটার মধ্যে দুইটা ওয়ার্ড আছে, একটা আছে জুরিস আর একটা আছে প্রুডেন্স। এখানে প্রুডেন্স কথাটা আসছে প্রুডেন্সিয়া, অর্থাৎ এই প্রুডেন্স কথাটা আসছে কোত্থেকে? প্রুডেন্সিয়া। এখন এই প্রুডেন্সিয়া মানে কি? প্রুডেন্সিয়া মানে হইল নলেজ, আর এই জুরিস মানে কি? এটা হলো ল, অর্থাৎ নিয়ম। তার মানে আপনি এই ল সম্পর্কে আপনার কতটুকু নলেজ আছে, এই জিনিসপত্রগুলো এই মেডিকেল জুরিসপ্রুডেন্সের মধ্যে আলোচনা করা হয়। অর্থাৎ আপনি যে লিগাল ওয়েতে মেডিসিন প্র্যাকটিস করবেন বা এই মেডিসিন প্র্যাকটিস করার জন্য আপনার কোন কোন জিনিস বা কোন কোন ল সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। যদি আপনার এই ল সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনি কিন্তু ইজি ওয়েতে আগাইতে পারবেন না বা লিগাল ওয়েতে আগাইতে পারবেন না, এবং লিগাল ওয়েতে আগানোর জন্য আপনার এই মেডিকেল জুরিসপ্রুডেন্স সম্পর্কে জানতে হবে, যেটা আমরা অলরেডি একটু আগে আলোচনা করে আসছি যে ফরেন্সিক মেডিসিন কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, কেন আমরা ফরেন্সিক মেডিসিনের কোন অবজেক্টিভগুলো আমরা জানতে চাই, এবং এই অবজেক্টিভগুলো জানা আমাদের জন্য কী কী কারণে রিয়েল লাইফে ইম্পর্টেন্ট, সবগুলো কিন্তু আমরা 3টা ফর্মেটে আলোচনা করে আসছি এখানে। এই যে অপিনিয়ন অফ দ্য কোড অফ ল, প্রফেশনাল সেফগার্ড এবং নো অ্যাবাউট দ্য কোড অফ কন্ডাক্ট। তো এই জিনিসগুলো আমরা কিন্তু অলরেডি আলোচনা করছি, যেটা আমাদের এই ফরেন্সিক জুরিসপ্রুডেন্সের মধ্যেও আলোচনার একটা বিষয় ছিল, এবং আমরা কিন্তু এই ক্ষেত্রেও এই জিনিসগুলো দেখছি। ঠিক আছে, এখন আপনাদের একটা জিনিস আছে যে এক্সাম্পল অফ দ্য ফরেন্সিক মেডিসিন। এখন এক্সাম্পল অফ দ্য ফরেন্সিক মেডিসিন কী জিনিস, বা এর মধ্যে আপনারা কী বলবেন যদি এরকম রিলেটেড কোনো প্রশ্ন করে যে এক্সাম্পল অফ ফরেন্সিক মেডিসিন, এটা কিন্তু রিটেনে প্রশ্ন আসে। ঠিক আছে, তো ফরেন্সিক মেডিসিনের মধ্যে কী কী আছে? অ্যাসল্ট, ঠিক আছে, এই যে বলেন না ফিজিক্যাল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাসল্ট। ঠিক আছে, ধরেন আপনি কর্মক্ষেত্রে বসে আছেন, রোগীর পেশেন্টরা এসে আপনার গায়ে হাত দিল, এটা কি? একটা ফিজিক্যাল অ্যাসল্ট। আপনি কোনো কিছু করেন নাই, আপনার গায়ে হাত দেওয়ার রাইট কারণ নাই, কেউ এসে আপনাকে চেম্বারে বসে মারবে, এটার কারোর কোনো রাইট নেই, কেউ নিজের হাতে আইন তুলে নিয়ে আপনাকে মারধর করলো, এটা একটা ফিজিক্যাল অ্যাসল্ট। এটার কারণে কেস হইতে পারে, যদি আপনাকে কেউ মারে আপনি তার এগেনস্টে কেস করতে পারবেন। ঠিক আছে, এটা হলো নর্মাল অ্যাসল্ট, এটা ফিজিক্যাল অ্যাসল্টও হইতে পারে। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাসল্ট করছে এবং তার সাথে সাথে কী হয়েছে, আপনাকে আঘাত করার কারণে আপনার ইনজুরি হতে পারে। দেখা গেলো কেউ এসে আপনার শরীরে একটা কোপ মেরে দিয়েছে, অথবা হইতে পারে লাঠিতে একটা বাড়ি মেরে দিয়েছে, মাথাটা ফেটে গেছে। এইগুলো কী হবে? তখন অ্যাসল্ট হয়েছে, ফিজিক্যাল অ্যাসল্টও করছে, সাথে ইনজুরিও করে দিয়ে গেছে। এরপর কী হতে পারে? মার্ডার, কেউ কাউকে খুন করে ফেলছে, এটা কি? এক্সাম্পল অফ দ্য ফরেন্সিক মেডিসিন। এরপরে হইতে পারে হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং মানে কি? যে গলায় দড়ি নেওয়া, আপনারা তো জানেন যে গলায় দড়ি নেয়, এটা আমরা বলি হ্যাঙ্গিং। এরপর হইতে পারে
থ্রটলিং। থ্রটলিং কি, ধরেন কেউ যে ছুরি বা ধারালো কিছুতে গলাটা এখান থেকে কেটে দিয়েছে, কেটে দেওয়ার কারণে কী হয়েছে, এখানকার যে ট্রাকিয়া আছে, ইসোফেগাস আছে বা এখানকার স্ট্রাকচারগুলো আছে, এগুলো কেটে যাওয়ার কারণে শ্বাসটাস বন্ধ হয়ে পেশেন্ট মারা গেছে। এটা আমরা বলি থ্রটলিং, অর্থাৎ গলা জবাই করে কেটে ফেলার মতো আর কি। এরপর আছে এটা ড্রাউনিং, অর্থাৎ পানিতে ডুবে কেউ যদি মারা যায় সেটাকে আমরা বলি ড্রাউনিং। এরপরে আছে আরটিএ, অর্থাৎ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কেউ যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে সেটাও ফরেন্সিক মেডিসিনের একটা এক্সাম্পল। এরপর আছে পয়জনিং, অর্থাৎ যে কোনো কারণে পয়জনিং হতে পারে, সে কোনো পয়জনাস সাবস্টেন্স হতে পারে, এইগুলো দিয়ে যদি কেউ মারা যায় তখন সেটাও কি ফরেন্সিক মেডিসিন। এরপর আসে সেক্সুয়াল অ্যাসল্ট, তার মানে অ্যাসল্ট ডিফারেন্ট টাইপের হতে পারে, এরপরে কী হতে পারে সেক্সুয়াল অ্যাসল্ট হতে পারে। এর উদাহরণ কয়েকটা কি, রেপ, সেটা সিঙ্গেল হইতে পারে অথবা গ্যাং রেপ হইতে পারে, সবই আমার রেপের মধ্যে আসবে, সেটাও কিন্তু সেক্সুয়াল অ্যাসল্ট। সো রেপ ভিকটিম অবশ্যই এক্সাম্পল অফ ফরেন্সিক মেডিসিন। আর একটা জিনিস আছে সেটা হলো অ্যাবর্শন, এটাও সেক্সুয়াল অ্যাসল্টের মধ্যেই পড়বে। কেউ কাউকে ফোর্সফুলি যদি অ্যাবর্শন করাইতে বলে এবং অ্যাবর্শন করানোর কারণে বা অ্যাবর্শন করার কারণে ফোর্স করার কারণে যদি কেউ কাউকে খুনও করে বা মেরেও ফেলে বা অ্যাবর্শন করার সময় যদি কেউ মারা যায়, সেটাও কিন্তু আমার কিসের মধ্যে পড়বে, সেক্সুয়াল অ্যাসল্টের মধ্যে পড়বে। তো আসলে ইন্ট্রোডাকশান বলেন, ডেফিনেশন বলেন আর ব্রাঞ্চ বলেন, ফরেন্সিক মেডিসিনের ইন্ট্রোডাকশানগুলো আমরা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি, বা আপনাদের এইটুকু জানলে হয়ে যায় যে ফরেন্সিক মেডিসিন থেকে বা ফরেন্সিক মেডিসিনের ইন্ট্রোডাকশনের মধ্যে এই কথাবার্তাগুলোই থাকে। এই জিনিসগুলো নিয়ে একটা আইটেম হয়তো থাকতেও পারে, আবার আপনাদের আইটেমগুলো নাও ধরতে পারে, বাট এই জিনিসটা জানতেই হবে। এই জিনিসগুলো না জেনে আপনি ফরেন্সিক মেডিসিনের মধ্যে যদি ভিতরের দিকে ডিটেলস পড়া শুরু করেন, অনেক কিছুই আপনার মিস হয়ে যেতে পারে বা অনেক কিছুই আপনার আনক্লিয়ার থাকতে পারে বা ক্লিয়ার না হয়ে আপনি এই জিনিসগুলো পড়া শুরু করবেন। তো আমি খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি যে ফরেন্সিক মেডিসিনের কী কী ইন্ট্রোডাকশান বা এখানকার ব্রাঞ্চগুলো কী কী এবং কোন ব্রাঞ্চে কী কী আলোচনা করা হয় এবং ফরেন্সিক মেডিসিনের মধ্যে আসলে কারা কারা যুক্ত, কেন যুক্ত, কী কারণে আমরা এই ফরেন্সিক মেডিসিন পড়তেছি, মোটামুটি যা দরকার আমি এই ক্লাসের মধ্যে বলার চেষ্টা করছি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। এরপরের দিনে আমরা লিগাল প্রসিডিউর সম্পর্কে আলোচনা করবো, অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা লিগাল প্রসিডিউর সম্পর্কে আলোচনা করবো এবং লিগাল প্রসিডিউরে আমরা 2-3টা ক্লাস নিব, কারণ লিগাল প্রসিডিউর একটু বড় বিষয়, সো এটা আসলে একটা ক্লাসের মধ্যে সম্ভব না আর কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।